গুড মর্নিং বন্ধুরা, আমি এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে 30শে অক্টোবর 2024। আমরা এখন আছি জয়পুরে। জয়পুরের সকাল, একটা রোদ ঝলমলে সকাল, ওয়েদার খুব সুন্দর। তো আমরা প্রথমেই চলে এসেছি সিটি প্যালেস দেখতে। তো সিটি প্যালেসের সামনে দাঁড়িয়ে এখন আমরা, তো সিটি প্যালেস বেশ জমজমাট সকালবেলা, চারপাশটাও খুব সুন্দর, পরিষ্কার ঝকঝকে। তো ঘুরে দেখা যাক আজকে সারাদিন জয়পুর। 1727 সালের 18ই নভেম্বর আমের রাজ দ্বিতীয় জয় সিং তার আমলেই এই জয়পুর শহরের গোড়াপত্তন করেন। বর্ধিত জনগোষ্ঠী ও পানীয় জলের সহজলভ্যতার জন্যই রাজার নির্দেশে বিদ্যাধর ভট্টাচার্য এটি নির্মাণ করেন। ভেতরে প্রথমেই টিকিট কাউন্টার, 300 টাকা করে টিকিট ভেতরে যাওয়ার এবং সিটি প্যালেস ঘুরে দেখার। তো টিকিট কেটে তারপরে দেখা যাক ভেতরে কি দেখতে পাওয়া যায়। জয়পুরের রাজপরিবারের শেষ রাজা ছিলেন ভবানী সিং। রাজা অপুত্রক, তাই নিজের মেয়ের সন্তান অর্থাৎ নাতিকেই তিনি রাজপরিবারের রাজা হিসেবে ঘোষণা করেন। তিনি এখন জয়পুরের 23 বর্ষীয় মহারাজ পদ্মনাভ সিং। প্রায় 20,000 কোটি টাকার সম্পত্তির মালিক এই রাজপরিবার। এদের রমবাগ প্যালেস এখন তাজ হোটেলে রূপান্তরিত হয়েছে। সেখান থেকেও একটা বিরাট টাকা এই রাজপরিবার উপার্জন করে। সিটি প্যালেস একটি বিরাট রাজকীয় বাসভবন, যা তুলনাহীন। তো আমরা সিটি প্যালেসের ভেতরে চলে এসেছি। প্রথমেই মূল গেট দিয়ে ঢোকার পর একটা বিরাট খোলা জায়গা। এখানে লেখাই রয়েছে এটা মানসিংহ দ্বিতীয় যে ছিলেন তার প্যালেস। তো মানসিংহ দ্বিতীয় সেই সময়ের বেশ অত্যাচারী রাজা ছিলেন এবং তিনি মুঘলদের সঙ্গে হাত মিলিয়ে তার রাজত্ব চালনা করতেন। এবং আমাদের মানসিংহ দ্বিতীয় সম্পর্কে চণ্ডীমঙ্গলের সেই উক্তি মনে পড়ে যাচ্ছে, রাজা মানসিংহের কালে প্রজার পাপের ফলে ডিহিদার মামুদ শরীফ। তো সেই মানসিংহ তার প্যালেস ঘুরতে এসেছি এবং ইনি মুঘলদের সঙ্গে হাত মিলিয়েছিলেন, যেটা উদয়পুরের রাজারা কখনোই করেনি। এবং সেই কারণেই মানসিংহর সঙ্গে উদয়পুরের রাজা প্রতাপ সিংহের যুদ্ধ হয়েছিল। এটা হলদিঘাটির যুদ্ধ, আমরা আগেই দেখেছি। তো সেই হলদিঘাটির যুদ্ধে কি পরিণতি হয়েছিল সেটাও আমরা জানি। এবং তার পরবর্তী সময়ে প্রতাপ সিংহ, রানা প্রতাপ, তিনি বাকি জীবনটা জঙ্গলে কাটিয়েছিলেন, পাতায় খাবার খেয়েছিলেন, জঙ্গলে শুয়েছিলেন। মহলের যে রাজ ঐশ্বর্য সেটা তিনি আর ভোগ করেননি। তো একদিকে যেমন এইরকম স্বদেশ প্রেমিক একজন রাজা, দেশাত্মবোধ যার মধ্যে জাগ্রত ছিল এবং যে কখনোই মুঘলদের কাছে নতি স্বীকার করেনি, ঠিক তার উল্টো দিকে এই যে মানসিংহের প্রাসাদ, যে মানসিংহ মুঘলদের হয়ে রাজস্থানে বহু যুদ্ধ করেছে। তো আমরা সেই প্রাসাদটা ঘুরে দেখব এবং বাকি যা যা ইনফরমেশন সেগুলো অবশ্যই দেব। সিটি প্যালেস ভারতবর্ষের একটি রাজকীয় বাসভবন। মহারাজা সাওয়াই জয়সিং দ্বিতীয়র শাসনকালে এই জয়পুর শহর প্রতিষ্ঠার পরপরই সিটি প্যালেসের নির্মাণ শুরু হয়। 1727 সালে আম্বার থেকে জয়পুরের রাজারা তাদের রাজধানীকে স্থানান্তরিত করবার পরই রাজপরিবারের থাকার জন্য এই প্যালেস নির্মাণের কাজ শুরু হয়। প্রাসাদটির নির্মাণ কাজ শেষ হয় 1732 সালে। এই প্রাসাদটিতে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শিল্প, বাণিজ্য ও স্থাপত্যেরও পৃষ্ঠপোষকতা করা হয়েছিল।
এটি মুঘল ও রাজপুত স্থাপত্য শৈলীর সংমিশ্রণে তৈরি। এই পুরো রাজ প্যালেসটির নকশা করেছিলেন বাঙালি স্থপতি নকশাকার বিদ্যাধর ভট্টাচার্য। জয়পুরের রাজপরিবারে এখনো 500 জন ব্যক্তিগত চাকর রয়েছে। তো এখানে একটা বিরাট পাত্র রয়েছে সিলভারের, তার নাম হচ্ছে গঙ্গা জলিস। এবারে এই গঙ্গা জলিস আসলে গঙ্গা জল রাখার পাত্র, যেটি জয়পুরের যে বিখ্যাত 5টা সেই সময় কারখানা ছিল তার মধ্যে একটি কারখানা নির্মিত হয়েছিল এবং এটি নির্মাণ করেছিলেন মহারানা সাধু সিং টু। তো সেইটাই এখন রাখা রয়েছে এখানে মিউজিয়াম করে সবাইকে দেখানোর জন্য। সিটি প্যালেস এমনই একটি রাজপ্রাসাদ যেখানে বর্তমানে সেই জয়পুরের রাজপরিবারের সদস্যরা এখনো বর্তমান থাকেন। এই প্রাসাদের ভেতরে রয়েছে বিভিন্ন গ্যালারি, রেস্তোরাঁ, মিউজিয়াম, বিভিন্ন ট্রাস্টের অফিস, বিকিকিনি কেন্দ্র এবং পাশাপাশি রাজপরিবারের সদস্যদের ঘর। তো আমরা এই প্যালেসে ঢুকেই প্রথমেই আমরা একটা বিরাট বড় রূপোর গঙ্গা জলের পাত্র দেখলাম এবং মহারানা সাধু সিং, মহারানার মান সিং, মহারানা রাজ সিং তাদের ছবি কিছু রয়েছে। একটা বিরাট বড় ডাইনিং টেবিল রয়েছে আর কিছু অস্ত্রশস্ত্র রয়েছে। তো সেগুলো সবই আমরা দেখলাম এবং এটা মূলত প্রাইভেট প্যালেস, ফলত এখানে এখনও সেই সৈন্য সামন্তদের দাঁড় করিয়ে রেখেছে। অর্থাৎ পোশাক পরে কিছু এন্টারটেনমেন্টের জন্য ওই রাজকীয় কর্মচারী লাগানো রয়েছে। তো সেটা আমরা দেখে এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। এই জয়পুরের রাজারা পূর্বে মুঘলদের সঙ্গে এবং পরে ব্রিটিশদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে নিজেদের সম্পত্তির পরিমাণ প্রায় বিপুল পরিমাণে বাড়িয়েছিলেন। জয়পুর সিটি প্যালেসের বিশেষত্ব হলো এই সিটি প্যালেস কিন্তু সরকারি নয়, এটা এখনও এখানকার রাজার আন্ডারেই রয়েছেন এবং এখানকার রাজারা এখনও এই সিটি প্যালেসের ভেতরেই থাকেন এবং এই সমস্ত প্যালেস জুড়ে প্রচুর রাজ কর্মচারী দেখতে পাওয়া যাচ্ছে, সাদা পোশাক পরে, লাল বেল্ট বেঁধে, মাথায় লাল পাগড়ি বেঁধে সবাই ঘুরে বেড়াচ্ছেন। তো আমি তাদের একজনের সঙ্গে কথা বললাম, তো তারা জানালেন যে তাদেরকে নিয়োগ করা হয় একদম সরকারি পরীক্ষার মতন প্রসেসের মধ্যে দিয়ে এবং তাদের স্যালারিও মাসের 1 তারিখেই হয় এবং এই সমস্ত স্যালারি আসে রাজার কোষ থেকেই। তো এখানে এখনও লিভিং মানে বর্তমানের রাজা রয়েছেন, এটা একটা খুব দারুণ ব্যাপার। এবার আমরা প্রবেশ করব একটি মিউজিয়ামে যেখানে জয়পুরের রাজাদের সমস্ত অস্ত্রশস্ত্র রাখা রয়েছে। জয়পুরের রাজারা উদয়পুরের রাজাদের থেকে ঠিক উল্টো রকম। এরা সর্বদাই মুঘলদের তাবেদারি করেছে এবং পরবর্তী সময়ে ব্রিটিশদের তাবেদারি করেছে। মহারাজ রাম সিং 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশদের পক্ষ নিয়ে যুদ্ধ করেছিলেন এবং এই ঘরে সেই সময়ের আর্মস অ্যান্ড ওয়েপন্স যা ছিল তা রাখা ছিল এবং সেই সৈন্যবাহিনী কিভাবে সজ্জিত ছিল এবং তার ইতিহাস বিভিন্ন দেওয়ালে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা রয়েছে। প্যালেসের সমস্ত স্মৃতিস্তম্ভেই স্টুকো আঁকা প্রিন্ট রয়েছে এবং এই যে দরজা জানলা এগুলো পিতল দিয়ে বাঁধাই করা। এখানে মহারাজাদের বিভিন্ন সময়ের বিভিন্ন অ্যাওয়ার্ড পাওয়ার এবং মহারাজের অভিষেক হওয়ার ছবি সুন্দর করে টানানো রয়েছে। আর এটা হলো এই প্যালেসের মধ্যে বিকিকিনি কেন্দ্র। এখানে প্রচুর রাজস্থানী আর্ট, রাজস্থানী জামা কাপড় সমস্ত কিছু বিক্রি হচ্ছে, কিন্তু বিদেশিদের জন্য এখানে কেনাকাটা সহজ হলেও আমরা প্রায় কোনো কিছুতেই হাত লাগাতে পারিনি, এত দাম জিনিসপত্রের। তো আমরা এখন চলে এসেছি সিটি প্যালেসের একদম ভেতরে। এইখানটায় যে
বিল্ডিংটা দেখা যাচ্ছে, এখানেই রাজারা থাকেন, বর্তমান রাজারা এখানেই থাকেন। তো এখন যে রাজা আছে তার বয়স মাত্র 27 বছর। তো এই প্যালেসটারও কারুকার্য বেশ সুন্দর, নানান রকম ডিজাইন করা রয়েছে। এই যে এখানে যেমন একটা ময়ূরের ডিজাইন করা রয়েছে, তেমনি নানান দিকে নানান দরজা, এবং সেই দরজায় নানান রকম ডিজাইন করা রয়েছে। এই প্যালেসের যে মার্বেলের ব্যবহার করা হয়েছে তা সাদা বা হোয়াইট মার্বেল আর পিঙ্ক মার্বেল, এবং এই হালকা গোলাপি রঙের মার্বেল একমাত্র জয়পুরের কাছাকাছি জায়গাতেই পাওয়া যায়। এবং এই মার্বেল দিয়ে যেহেতু সমস্ত শহর সাজানো, তাই জয়পুরকে পিঙ্ক সিটিও বলা হয়। এখন আমরা যে জায়গাটা দেখছি এই অংশটিতেই জয়পুরের রাজপরিবারের সদস্যরা বসবাস করেন, এবং সেই বিখ্যাত গায়ত্রী দেবী এই রাজপরিবারেরই বধূ ছিলেন। মহারাজা মাধো সিং দ্বিতীয়র দত্তক পুত্র মান সিং দ্বিতীয় জয়পুরের শেষ মহারাজা ছিলেন, যিনি জয়পুরের চন্দ্রমহল প্রাসাদ থেকে শাসন করেছিলেন। 1940 সালে ভারতের স্বাধীনতার পর যোধপুর জয়পুরের মতন এটিও ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়ে যায়। তো আমরা সিটি প্যালেস মোটামুটি ঘুরে ফেলেছি। তো বেশিরভাগ জায়গায় গল্পটা হলো ভেতরে ক্যামেরা বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো যে কারণে এত টাকা দিয়ে টিকিট কেটেও ভেতরের কিছু খুব একটা দেখাতে পারলাম না। আর মূলত ভেতরে ওই অস্ত্রশস্ত্র একটা জায়গায় রয়েছে, একটা জায়গায় রাজার জামা কাপড় সাজানো রয়েছে, কোথাও আর্ট গ্যালারি রয়েছে, কোথাও রাজ পরিবারে ব্যবহৃত জিনিসপত্র সেগুলো রয়েছে। তো সেগুলো কোনোটাই ফটোগ্রাফি অ্যালাউ নয়, এবং রাজার নিজস্ব কর্মচারীরা পুরো একেবারে প্রচণ্ডভাবে তাদের ডিউটি সামলাচ্ছে, কাউকে মোবাইল নিয়ে ঢুকতেই দিচ্ছে না, চেক করে করে ঢোকাচ্ছে, ফলত কিছু দেখাতে পারলাম না। আর দেখার মতন সেই অর্থে কিছু নেইও ভেতরে, ওই সব রাজপ্রাসাদের একই ব্যাপার, ওই রাজার জামা, রাজার অস্ত্র আর রাজার পেন্টিং, এই দেখো। তো যাই হোক, এখানে আমরা আর বেশি সময় নষ্ট করছি না, এখনও আমাদের আম্বের ফোর্ট যেতে হবে বা আমের ফোর্ট যেতে হবে। তো প্যালেসটাকে মোটামুটি কভার করলাম, সমস্তটাই কভার করলাম, কিন্তু বিশেষ কিছু আপনাদের দেখাতে পারলাম না, এটা একটা আফসোস রয়েই গেল। আর জায়গাটা বেশ বড়, অনেকটা জায়গা জুড়ে সিটি প্যালেস, তো পুরোটা ঘুরে দেখতে বেশ খানিকক্ষণ সময় লাগবে, ঘন্টাখানিক সময় তো লাগবেই।